শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা আমাদের যথারীতি মৌলিক গণিতের প্রাথমিক স্থিতি বিশ্লেষণ অধ্যায়ে সামগ্রিক বাজার ভারসাম্যে একটি সমস্যা সমাধান করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে ১৯/২। ইতিমধ্যে তোমরা প্রশ্নটা অলরেডি দেখতে পাচ্ছ। চাহিদা সমীকরণ, যোগান সমীকরণ দুটা দেয়া আছে। প্রথম কোয়েশ্চেন দ্রব্যদের প্রকৃতিকে সেটা জানতে চেয়েছে। এই সমস্যার সমাধান আমরা এর আগে বহুবার করেছি। ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে বলেছে ২ নম্বর কোয়েশ্চেনে। এটাও ইনশাআল্লাহ আমরা পারব। ৩ নম্বর কোয়েশ্চেনটা একটু দেখো, যেটা হচ্ছে মূল কোয়েশ্চেন বলতে গেলে। প্রথম বাজারে একক প্রতি বিক্রেতার উপর ৳৫ কর বসানো হয়েছে। প্রথম বাজারে একক প্রতি বিক্রেতার উপর ৳৫ কর বসানো হয়েছে। একদম ক্লিয়ার করে বলে দিয়েছে বিক্রেতার উপর ৳৫ কর বসিয়েছে এবং দ্বিতীয় বাজারে প্রতি একক দ্রব্যের জন্য সরবরাহকারীকে মানে উৎপাদনকারী বা বিক্রেতাকে ৳২ ভর্তুকি প্রদান করা হয়েছে। সোজা কথা, এখানে ট্যাক্স এবং ভর্তুকি দুটো একসাথে প্রদান করা হয়েছে। এর ফলে ভারসাম্য দাম এবং পরিমাণে কি পরিবর্তন হবে? পরিবর্তনটাই জানতে চেয়েছে। এবং সরকারের নিট রাজস্ব, এটা কত হবে? এই নিট রাজস্ব শব্দটা কেন আসছে? যখন ট্যাক্স বসিয়েছে, ট্যাক্সের মাধ্যমে সরকার ইনকাম করেছে। কিন্তু পাশাপাশি ভর্তুকি দেওয়ার সময় সরকার ব্যয় করেছে। তাহলে সরকারের আয় এবং ব্যয় দোনোটা বের করার পর সরকারের কি আয় বেশি হয়েছে না না ব্যয় বেশি হয়েছে, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এবার সমাধানে চলে যাই। আমি দেওয়া আছে আর লিখতেছি না, সরাসরি প্রথম বাজারের ভারসাম্য অবস্থা লিখে ফেলতেছি। ও, প্রথম বাজারের ভারসাম্য অবস্থা না, আমাকে তো প্রথমে দ্রব্যদ্বয়ের প্রকৃতি বের করতে বলেছে। তাহলে সেটাই আমরা করি। দেওয়া আছে UD1 সমান, এটা বোর্ড কোয়েশ্চেন, কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে। এই কারণে প্রশ্নটা গুরুত্বপূর্ণ অবশ্যই বলা যায়। US1 সমান -60 প্লাস GP1 কিউট চাহিদা সমীকরণ। তো তোমরা মিউট করে ফেলো। অপ্রয়োজনে UD2 সমান 295 মাইনাস US2 মাইনাস 120 প্লাস P2। যেহেতু প্রথম প্রশ্ন অ আমাদের ছিল দ্রব্যদ্বয়ের প্রকৃতি নির্ণয়, আমরা পূর্বেই বলেছিলাম দ্রব্যদের প্রকৃতি নির্ণয় করার জন্য এই প্রথম বাজারের চাহিদা সমীকরণকে P2 দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে। যাদের পূর্বে কনসেপ্ট ক্লিয়ার হয় না, তারা আজকে আবার দেখতে পারো। দ্রব্যদ্বয়ের প্রকৃতি নির্ণয়
দেখো QD1 প্রথম বাজারের চাহিদা সমীকরণ লিখলাম। নিচে দিব P2, পাশে দিব ডেল সমান নিচে ডেল P2 ঠিকই আছে, উপরের ডেলটা বসালাম। এই QD1 এর মানটা পাশে বসাবো। পাশে বসানো যায়। এবার দেখো আমি পাশে এই মানটা বসিয়ে দেব 410 5P1 - 2P2 সমান। দেখো এইখানে P2 আছে, আমি এখানে কোথায় P2 আছে সেটা খুঁজে বের করব। এইখানে P2 আছে, এই দুটা বাদ, এই দুটার সাথে আমার কোনো হিসাব নাই। যে এইখানে এই P2 আছে সেখানে আমার হিসাব নিকাশ। এই P2 চলে গেলে -2 থাকে, মান হচ্ছে -2। আমি এইখানে একটা সমান চিহ্ন দিয়ে গ্যাপ রেখেছি। তোমরা যদি চাও সরাসরি এই -2 দিলে আনসার হয়ে যাবে। অর্থাৎ এই সমস্যা থেকে সমাধান হচ্ছে -2। সরাসরি লিখে ফেলতে পারবো কিভাবে? P2 আছে এখানে, এটাতে P2 নাই, হবে না, এখানেও হবে না। এটার সাথে P2 আছে, P2 ধরলাম চলে গেছে, -2টা বসিয়ে দেব। তারপরে যদি কেউ এই মাঝখানের লাইনটা জানতে চাও, মাঝখানে কি ঘটেছে একটু দেখতে চাই, সেটা দেখাতে পারি। এটা হচ্ছে সংখ্যা, সংখ্যার ডিফারেন্সিয়েশন 0 বসাই দিলাম। এই মাইনাস চিহ্নটা বসাবো। এইখানে আছে P1, কিন্তু আমার হিসাব নিকাশ হবে P2 এর জন্য। এই P2 গুরুত্বপূর্ণ। P2 এর সাথে P1 এর হিসাব নিকাশ হবে না, সো এটাও 0। এরপরে এই চিহ্নটা বসাবো, বসালাম। এখানে আছে P2, এখানে আছে P2, হিসাব নিকাশ হবে, ডিফারেন্সিয়েশন হবে। P2 ধরলাম চলে গেছে। বিষয়টা আসলে চলে যাওয়া না, আমি তারপর বোঝানোর জন্য বললাম P2 চলে গেলে -2টা থাকবে। এই -2টাই আমি এখানে ফাইনালি বসিয়েছি। তো এই কারণে বললাম এই লাইন না লিখলেও সরাসরি এটা বসালে হয়ে যাবে। তাহলে আমরা প্রথম বাজারের চাহিদা সমীকরণকে P2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে মান পেলাম -2। ঠিক একইভাবে দ্বিতীয় বাজারের চাহিদা সমীকরণকে এই যে আমি লিখছি দ্বিতীয় বাজার, নিচে লিখবো P1, প্রথম পণ্যের দাম দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে দেখেন লিখছি QD1, নিচে দিয়েছি P2, ঠিক এখানে দিয়েছে QD2, নিচে হবে P1, পাশে আমি ডেল চিহ্নটা বসিয়ে দিব। ডেল সমান যথারীতি পূর্বের ন্যায় QD2 এর মানটা আমি পাশে বসাবো। আমার QD2 এর মান হচ্ছে 295 -P1 -3P2 হয়ে গেল। তো এখানে আমি চাইলে সরাসরি মানটা বসাই দিতে পারি। P1 কোথায় আছে? এটাতে P1 নাই, এটাতে P1 নাই, এইখানে P1 আছে। P1 চলে গেলে -3টা থাকে, -3। আবার সলিউশন পেয়ে গেছি। তারপর ওই যে মাঝখানের লাইনটা যদি কেউ বের করতে চাও, এটা সংখ্যা, সংখ্যার ডিফারেন্সিয়েশন 0, -3 -P2, P1 হবে না, 0, ফাইনালি -3 বসিয়ে দিলাম। তাহলে আমি দুটো মান কি পেলাম? এটার মানও পেলাম নেগেটিভ, এটার মানও পেলাম নেগেটিভ। তাহলে আমি আমার সলিউশন পেয়ে গিয়েছি।
is a negative less than 0 অর্থাৎ স্যার এখানে -1 হবে। কোথায়? P1 দিয়ে ডিফারেনশিয়েট করলে তো ওখানে প্রশ্ন আছে QD2 ও আচ্ছা, আচ্ছা -P1 আচ্ছা, আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ। তাহলে কিছু নাই মানে -1 তাই না? P1 চলে গেলে -1ই থাকবে। এখানে P1 চলে গেলে কিছু নাই মানে -1। থ্যাংক ইউ। তাহলে আমরা সলিউশন পেয়ে গেছি। ডেল ইউ ডি 1/del P2 গেট লেস দেন 0 মান 0 থেকে ছোট আসছে এবং ডেল UD2 del P1 লেস দেন 0 তাই পণ্যদ্বয় দ্রব্যদ্বয় পরস্পর কোন ধরনের পণ্য বলতো? পরিপূরক। পরস্পর পরিপূরক। ভেরি গুড। ও সেই পরিপূরক। দোনো যদি প্লাস আসতো কি বলতাম? তাহলে স্যার পণ্যদ্বয় পরস্পর বিকল্প। বিকল্প। আর যদি একটা প্লাস একটা মাইনাস আসতো? তাহলে স্যার বিকল্প হবে। হ্যাঁ, একটা প্লাস একটা মাইনাস হলে তাদের মাঝে কোনো সম্পর্ক নাই। নাই। দুটোই নেগেটিভ পরিপূরক। দুটো যদি প্লাস হয় বিকল্প। একটা প্লাস একটা মাইনাস হলে তাদের মাঝে কোনো সম্পর্ক নাই। আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গিয়েছে। আমরা 2 নম্বর প্রশ্নের সমাধানে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নে বলছে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে। আমরা লিখি প্রথম বাজারে ভারসাম্য অবস্থায় তোমাদেরকে আমি ইতিমধ্যে একটা ক্লাস শিডিউল দিয়ে দিয়েছি তাই না? তোমার শিডিউলটা একটু মেইনটেইন করবা। তোমরা আজকে যারা ক্লাসে যুক্ত হয়েছো সম্ভব হলে একটু স্ক্রিনশট নিয়ে নাও তো। ক্লাস শিডিউল যেটা দিয়েছেন তো এটা জানুয়ারি মাসের না? হ্যাঁ। ওখানে ফেব্রুয়ারি মাস ট্যাক্সটা একটু বলেছে মনে হয়। তাই তো নাকি? বেশ- আচ্ছা যাই হোক। প্রথম বাজারে ভারসাম্য অবস্থায় QD1 সমান QS1। আমরা এবার মান বসাবো। 410 মাইনাস 5P1 মাইনাস 2P2। আমার QS1 এর মান হচ্ছে -60 প্লাস 3P1 তাই তো? বা -5P1 মাইনাস 2P2 ওই পাশ থেকে প্লাস 3P1 এইদিকে আসলে -3P1 হয়ে যাবে -60 410 ওই পাশ থেকে এই পাশে আসলে -410 হবে। দেখি কি হয়। -8P1 মাইনাস 2P2 ইকুয়াল কত? 470 তাই না? 70 আচ্ছা, এইটাকে এখন আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি তাই না? 1 নাম্বার। ঠিক দ্বিতীয় বাজারে ভারসাম্য অবস্থা থেকে কি পাই একটু দেখি। QD2 সমান QS2 আমাদের QD2 এর মান হচ্ছে 295 মাইনাস P1 মাইনাস 3P2। QS2 এর মান হচ্ছে -120
প্লাস 2p2 ওদের মানগুলো ঠিক আছে কিনা তোমরা চাইলে একবার আমি একটু দেখে নেই। ঠিক আছে। যথারীতি আমরা সমাধানে দেখে আগাচ্ছি। -p1 -3p2 ইকুয়াল -120 এই পাশ থেকে 295 এদিকে আসলে প্লাসটা মাইনাস হয়ে আসবে। আমরা এই 2p2 টাকে এই পাশে নিয়ে আসতে হবে না? -2p2 ইকুয়াল -120 295 প্লাস এদিকে আসলে মাইনাস হবে। -p1 -5p2 কত হয়? 120 আর 295 হিসাব করলে হ্যাঁ বলো। আচ্ছা 1515 415 এইটাকে আমরা ২ নম্বর সমীকরণ দিয়ে লিখতে পারি, তাই না এখন? ওই যে পূর্বের নিয়মে আমরা চলে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের ১ নম্বর সমীকরণ, এটা ২ নম্বর সমীকরণ। কারণ এই দুটোকে আমরা p1 p2 মিলালেই হয়ে যাচ্ছে। এই যে এইখানে 8p1 আছে। এখানে আছে শুধু p1 তাহলে আমি এই ২ নম্বর সমীকরণটাকে যদি ৮ দিয়ে গুণ করি এবং ১ থেকে যেহেতু এটাও মাইনাস, এটাও মাইনাস। এটাকে আমাকে প্লাস বানাইতে হবে। প্লাস বানানোর উপায় কি? ২ নাম্বারকে ৮ দিয়ে গুণ করে ১ থেকে বিয়োগ করলে হয়ে যাবে। অটোমেটিক্যালি এটা ভ্যানিশ হয়ে যাবে। আমি p2 এর মানটা পেয়ে যাব। সেই p2 এর মানটা আমি এখানে অথবা এখানে যেকোনো একটাতে বসালে p1 এর মান পেয়ে যাব। আমরা এই বিষয়গুলো পূর্বে করেছি। কিভাবে মিলাতে হয় এই তো ওগুলো আমরা পূর্বে করানো হয়েছে। তারপর আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি একপাশে লিখে দেখাচ্ছি। আমার ১ নম্বর সমীকরণ -8p1 -2p2 -470 আমার ২ নম্বর সমীকরণ হচ্ছে -p1 -5p2 -415 এই দুটো সমীকরণকে আমি ইচ্ছে মতো নিজের সুবিধা মতো যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে আমি সমাধান করতে পারবো। তো আমি দেখতে চাচ্ছি এখানে আছে -8p1 এখানে আছে -p1 আমি যদি আমার এই ২ নম্বর সমীকরণটাকে 8 দিয়ে গুণ করি তো এটা -8p1 হয়ে যাবে। কিন্তু শুধু -8p1 হলে তো হবে না। আমার এটাকে অবশ্যই প্লাস বানাতে হবে। তো প্লাস বানানোর উপায় কি? এই ১ নম্বর সমীকরণ থেকে ২ নম্বর সমীকরণ বিয়োগ করলে নিচের সকল চিহ্ন প্লাস হয়ে যাবে। তখন এটা কাটাকাটি যাবে। অনেকেই কোয়েশ্চেন করতে পারো স্যার আপনি p1 কে মিলাচ্ছেন, p2 কে মিলাচ্ছেন না কেন? আমি p2 কে মিলাতে পারবো। তবে সেক্ষেত্রে আমার এই ১ নাম্বারকে গুণ করতে হবে ৫ দিয়া। ৫ দোকানে ১০ হবে। আর ২ নাম্বারকে গুণ করতে হবে ২ দিয়া। ৫ দোকানে ১০ হবে। তারপর ১ থেকে ২ বিয়োগ করলে এটা কাটাকাটি যাবে। যেকোনোভাবেই করতে পারবা। তবে আমি p1 টাকে সহজে মিলাচ্ছি। এখন লিখব কিভাবে? 1 মাইনাস ২ কে ৮ দিয়ে গুণ করব। এটা ব্যাখ্যা কি? ২ নাম্বারকে ৮ দিয়ে গুণ করে ১ নাম্বার থেকে বিয়োগ করে পাই। এই কথাটা তোমরা চাইলে লিখতে পারবা, কোনো অসুবিধা নেই। তাহলে আমার ১ নম্বর সমীকরণ হচ্ছে -8p1 -2p2 -470 আমার ২ নম্বর হচ্ছে এটা। এই ২ নম্বরকে আমি ৮ দিয়ে গুণ করলে হবে -8p1 -40p2 415 কে ৮ দিয়ে গুণ করলে কত হয়? ৩৩২০ ৩৩২০ হ্যাঁ। এবার যেহেতু আমি বললাম বিয়োগ করব, তো বিয়োগ করা মানে আমার এটা কি হয়ে যাবে? এই চিহ্নটা যোগ প্লাস যোগ। হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। ব্যাস
এটা এখন কাটা গেল। -2p2 প্লাস 40p2 তাহলে 40 এখানে প্লাস চিহ্ন, এটা তাহলে 38p2 আর এদিকে 3320 থেকে 470 বিয়োগ করলে কত হয়? 2850। 2850। হ্যাঁ, ভেরি গুড। এখন আমি সহজেই p2 এর মানটা পেয়ে গেলাম। সুতরাং p2 সমান কত? 75। 75 টাকা। এখন এই p2 এর মানটা আমি আমাদের এই 1 নাম্বার অথবা 2 নাম্বারের যেকোনো একটাতে বসালেই হয়ে যাবে। 1 এও বসাতে পারবো, 2 এও বসাতে পারবো। আমি 2 নাম্বারেরই বসাচ্ছি। p2 এর মান 2 নাম্বারে বসালে আমি সহজেই p1 এর মানটা পেয়ে যাব। এখন p2 সমান 75 টাকা 2 নং সমীকরণে বসিয়ে আমাদের 2 নম্বর সমীকরণ হচ্ছে -p1 -5p2 ইকুয়াল কত? -415। একটু মিউট করে ফেলো। আমি এখানে মান বসাবো। 75 415 -p1 সমান 575 এ গুণ করলে যে মানটা আসবে সেটা এখানে মাইনাস, এদিকে আসলে প্লাস হয়ে যাবে। আমি একসাথে লিখে ফেলেছি। কত হয়? 375। সুতরাং হ্যাঁ, কোথায় বিয়োগ করলে কত হয় বলো? 77 -77? না, না। 415 ছেড়ে 77 মাইনাস p1 থেকে 2টা কাটা যাবে তো। বৈদিক থেকে 40 -40। হ্যাঁ। সুতরাং মাইনাস, মাইনাস কাটা গেলে p1 এর মান কত আসছে? -40 টাকা। 40। 40 টাকা। এখন এই আমরা ভারসাম্য দাম পেয়ে গেছি না? এখন ভারসাম্য পরিমাণটা কি সহজেই বের করা যাবে না? p1, p2 এর মান আমরা কোথায় বসাতে পারি? দেখি qd1 এ বসাতে পারি, qs1 এ বসাতে পারি। কিন্তু কোনটাতে বসালে আমাদের জন্য সহজ হবে বলো তো? d1 নাকি s1? QS1 স্যার QS2 হ্যাঁ, qs1 এ বসালে সহজ হবে। qs1 এ বসালে শুধু p1 এর মানটা বসালেই হবে। এই যে দেখতে পাচ্ছ। qd1, qs1 এ বসালে সেম মান পাওয়া যাবে। কিন্তু qs1 এ বসালে শুধু আমাকে p1 এর মানটা বসাতে হবে। এখানে সেম কাহিনী। qs2 তে বসালে শুধুমাত্র p2 এর মানটা বসাতে হবে। হিসাব নিকেশ একটু কম হচ্ছে আরকি। তাতেই তো আমার ভালো। এখন p1 সমান 40 টাকা qs1 এ বসিয়ে পাই। আমাদের qs1 এর মান কত? -60 প্লাস 3p1 এরূপ পরিবর্তন হবে। p1 হচ্ছে 40 তাহলে কত হয়? 60। সুতরাং q1 আসছে না? আচ্ছা, এটা কি qd1 এ বসালে কি 60 আসবে, তাই না? বিষয়টা সবার ক্লিয়ার তো? সেম আনসার আসবে। ঠিক একইভাবে আমি p2 এর মান p2 এর মান কত ছিল আমাদের? 25 75, তাই না? জি স্যার। qs2 এ বসিয়ে পাই। আমাদের qs2 এর মান কত? মাইনাস না, -120 প্লাস 2p2
P2 75, 150, 30. 30 একক। সুতরাং U2 সমান 30 একক। সুতরাং নির্ণয় ভারসাম্য দাম P1 সমান কয় টাকা জানি ছিল? P2 সমান ভারসাম্য পরিমাণ Q1 সমান কত একক ছিল Q1 এর মান? 60 একক। U2 এর মান 30 একক। দেখো তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে গিয়েছি কিনা? সমাধান কি হয়েছে? Yes, sir. কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আমি জানি না তোমাদের মনে এই কোয়েশ্চনটা আসছে কিনা। যদি আমি এইখানে যেমন P1 কে মিলিয়ে আমি P2 এর মান পেয়েছি, ঠিক একইভাবে আমি এই P2 এর মানটা ২ নম্বর সমীকরণে বসিয়ে P1 এর মান 40 টাকা বের করেছি না? তোমরা যদি কেউ মনে করো ঠিক এইভাবে P2 মিলালে P1 এর মান 40 টাকা, তাও চলে আসবে, তাও হবে। সমাধানের বিষয়টা আমি বারবার বলছি কারণ এইখানে অনেকের ছোটখাটো কোয়েশ্চেন থাকে। তোমাদের এই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেওয়ার জন্য একই কথাগুলো বলছি। আবার এই বিষয়গুলো অনেকের জন্য খুবই সহজ। ঠিক আমি এইখানে যেমন P2 এর মান বের করেছি, আমি আবার এইখানে P2 ভ্যানিশ করলে সহজেই P1 এর মান 40 টাকা আসবে। এই ২ ভাবেও আমি করতে পারবো। 75 এবং 40 তাও হবে। আমরা আমাদের ২ নম্বর প্রশ্নের সমাধানও করে ফেললাম। আমাদের ৩ নম্বর কোয়েশ্চেনটা আমি একটু দেখে নেই। ইতিমধ্যে আমি এটা বলে ফেলেছি আমাদের ৩ নম্বর প্রশ্নটা কেমন হবে। প্রথম বাজারে প্রতি একক প্রতি বিক্রেতার উপর ৫ টাকা কর বসালে নতুন যোগান সমীকরণ হবে। বুঝে নাও। প্রথম বাজার বলতে আমি এই যে QS1 টাকে বুঝতেছি। যেহেতু বিক্রেতার উপর বিক্রয় কর বসিয়েছে, তাহলে P1 থেকে কত বিয়োগ হবে? ৫ টাকা। ঠিক একইভাবে এই দ্বিতীয় যোগান সমীকরণে এইখানে কি কোনো P1 আছে? এইখানে কোনো P1 কি আছে? না, স্যার। তাহলে আমার এইখান নেই। থেকে এ এ এই কর আরোপের কোনো সুযোগ আর নাই। তাহলে শুধু কর আরোপের ফলে আমার প্রথম বাজারের যোগান সমীকরণটাই পরিবর্তন হবে। কারণ এই যে দ্বিতীয় একটা কন্ডিশন দিয়েছে, দ্বিতীয় বাজারে একক প্রতি ২ টাকা ভর্তুকি প্রদান করা হলো। আমার এইখানে কি কোনো P2 আছে? নাই। তাহলে আমি দ্বিতীয় বাজারের যোগান সমীকরণে গিয়ে দেখলাম এখানে P2 আছে। যেহেতু ভর্তুকি দিয়েছে আমাকে ২ টাকা যোগ করতে হবে। প্রথম বাজারের যোগান সমীকরণে পরিবর্তন হবে, দ্বিতীয় বাজারের যোগান সমীকরণে পরিবর্তন হবে। প্রথম বাজারের ভারসাম্য অবস্থা যেমন পরিবর্তন হবে, দ্বিতীয় বাজারের ভারসাম্য অবস্থা পরিবর্তন হবে। ফাইনালি আমরা সমাধান করে P1, P2, Q1, Q2 বের করব। এরপর কি রূপ পরিবর্তন হয়েছে ওটা আমরা লিখব। ফাইনালি সরকারের কি আয় হয়েছে না ব্যয় বেশি হয়েছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা সমাধানে চলে যাই। ৩ নম্বর প্রশ্নের সমাধান। কোয়েশ্চেনটা খুবই সুন্দর। বা ট্যাক্স এবং ভর্তুকি একসাথে দেয়া হয়েছে এবং একই সাথে জানতে চাওয়া হয়েছে সরকারের লাভ হয়েছে না লোকসান হয়েছে। প্রথম বাজারে বিক্রেতার উপর একক প্রতি কয় টাকা ট্যাক্স বসিয়েছে? ৫ টাকা। কর বসালে নতুন যোগান সমীকরণ
হবে। আমি প্রথম বাজারের যোগান সমীকরণটা একটু লিখে রাখি। -60 প্লাস GP1 যেহেতু আমি ট্যাক্স বসাচ্ছি সুতরাং US1T সমান -60 প্লাস 3 ইন্টু P1 থেকে কত বিয়োগ করব? 5 15 -75 প্লাস GP1 এই হচ্ছে আমার নতুন যোগান সমীকরণ। ঠিক একইভাবে আমার দ্বিতীয় বাজারে যেহেতু ভর্তুকি দিয়েছে আবার দ্বিতীয় বাজারে একক প্রতি 2 টাকা ভর্তুকি প্রদান করলে নতুন যোগান সমীকরণ হবে US2 -120 প্লাস 2P2 এই হচ্ছে আমার দ্বিতীয় বাজারের যোগান সমীকরণ। সুতরাং US2 এখন কি দিব নাকি কি দিব বলো? আমরা কি বসিয়েছি? ভর্তুকি, তাই না? ভর্তুকির জন্য আমরা সাবসিডি আসবে দিতে পারি। কি বলো? জি স্যার। ছোট করে -120 প্লাস 2 P2 এর সাথে আমরা যত টাকা ভর্তুকি দিয়েছি তত টাকা কি করব বলো তো? যোগ স্যার। যোগ করতে হবে, হ্যাঁ। -120 প্লাস 2P2 প্লাস 4 সুতরাং US2 SB নতুন যোগান সমীকরণ আমরা দুটোই পেয়ে গিয়েছি। এখন প্রথম বাজারের ভারসাম্য অবস্থায় US1T US1T Q D1 সমান QS1T আমাদের QD1 এর মান হচ্ছে 410 মাইনাস 5P1 মাইনাস 2P2 QS1 এর মান হচ্ছে কত পেয়েছি? -75 প্লাস QS1 এর মানটা একটু এক নজর দেখে নিতে পারো। -75 প্লাস 3P1 এইখান থেকে আমরা যথারীতি সমীকরণের কাজ করব পূর্বের ন্যায়। -5P1 মাইনাস 2P2 ওই পাশ থেকে প্লাস 3P1 এই পাশে আসলে -3P1 -75 -410 সুতরাং -8P1 -2P2 ইকুয়াল -485 1 নম্বর সমীকরণ। ওকে। আবার দ্বিতীয় বাজারের ভারসাম্য অবস্থায় যেহেতু আমরা কর এবং ভর্তুকি বসিয়েছি আমাদের ভারসাম্য তো পরিবর্তন হয়ে গেছে, তাই না? QD2 দ্বিতীয় বাজারে আমরা ভর্তুকি বসিয়েছি S2 উপরে দিয়েছিলাম SB বলতে আমি সাবসিডি বুঝিয়েছিলাম। আমাদের QD2 এর মান হচ্ছে 295 মাইনাস P1 মাইনাস 3P2 আমাদের নতুন যোগান সমীকরণের মানটা -116 প্লাস 2P2 ব্যাস সমাধান পূর্বের ন্যায় করে ফেলো। -P1 মাইনাস 3P2 ওই পাশ থেকে প্লাস 2P2 সমানের এই পাশে আসলে -2P2 হবে -116 -295
সুতরাং -P1 - 5P2 সমান 295 আর 116 যোগ করলে কত হয়? 411। এই হচ্ছে আমার ২ নম্বর সমীকরণ। তো যথারীতি আমরা পূর্বের ন্যায় এটা হচ্ছে আমাদের ১ নম্বর সমীকরণ, এটা ২ নম্বর সমীকরণ। তো ২ নম্বর সমীকরণকে যদি আমি ৮ দিয়ে গুণ করি, ১ থেকে বিয়োগ করলে এটা মিলে যাবে। ব্যাস কাহিনী শেষ। তো লিখব কিভাবে? 1 - 2 × 8 হতে পাই। আমাদের ১ নম্বর সমীকরণ হচ্ছে -8P1 - 2P2 সমান 485, তাই তো? এখন আমাদের ২ নম্বর সমীকরণ এটাকে ৮ দিয়ে গুণ করব বললাম। 40P2 -411 কে ৮ দিয়ে গুণ করলে কত হবে? 3280। 200 হ্যাঁ, এদিকে আমি আবার কি বললাম? বিয়োগ করব। বিয়োগ করলে নিচের চিহ্নগুলো কি হয়ে যাবে? সব উল্টে যাবে। ব্যাস এটা কাটা গেল। 38P2 3288 থেকে 485 বিয়োগ করলে কত হয়? 2068 হ্যাঁ। P2 সমান 3803 ভাগ 38। সুতরাং কত আসছে? 73.76 টাকা। এখন এই 73.76 টাকাটা আমি সহজেই এই ২ নম্বর সমীকরণে বসালে P1 এর মানটা পেয়ে যাব। তাই না? তাহলে আমরা এখন P2 সমান ২ নং সমীকরণে বসিয়ে পাই আমাদের ২ নম্বর সমীকরণটা হচ্ছে -P1 - 5P2 = -411। দেখে নাও ঠিক আছে কিনা? -5P2 - 411 5P2। এখন এইখানে মান বসাও। -P1 - 5 ইনটু মান হচ্ছে 73.76 = -411। কেউ একজন ক্যালকুলেশন কমপ্লিট করে ফেলো। এটা গুণ করে যেটা হবে সেটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। কত হয়? 368.8 368.68 68, তাই তো? জি স্যার। জি স্যার। বিয়োগ করো কত হয় দেখো? 42.18 P1 equal to 42.18 minus 40.1 সুতরাং P1 সমান টাকা। তাহলে আমরা দুটো দামই পেয়ে গেলাম। এইটা একটা দাম, এইটা আরেকটা দাম। এখন আমাদেরকে ভারসাম্য পরিমাণ লাগবে না। P1 P2 এর মান আমরা QS1 এবং QS2 তে বসালে আমাদেরকে এবার একটু খেয়াল করো। এই যে দেখো একটু বুঝে নাও। QD1 অথবা QS1 যেকোনো একটাতে বসালে আমরা Q1 এর মান পাবো। বারবার বলছি কোনটাতে বসাতে হবে? নতুন যোগান সমীকরণে বসাতে হবে যদি বসাতে চাই। হয় QD1 এ অথবা QS1 তে। QD1 এ বসালে আমাকে এই দোনোটা মান বসাতে হবে। QS1 তে বসালে শুধুমাত্র আমাকে P1 এর মান বসালে হবে। আবার বলছি নতুন যোগান সমীকরণে, পুরনো যোগান সমীকরণে বসালে হবে না।
বিষয়টা তোমরা জানো, তারপর আমি বারবার বলি কারণ যাতে ভুল না হয়। এখন P1 সমান 42.18 টাকা কোথায় বসাবো? QS1T এ বসিয়ে। QS1T সমান কত? মাইনাস 75, এই যে -75 প্লাস 3P1, এইখানে আমরা মানটা বসাবো। P1 এর মান কত আমার? 42.18। কেউ একজন মানটা সরাসরি বলে ফেলো। ক্যালকুলেটরে -75 প্লাস 3 × 42.18 বিয়োগ করলে দিলে একটা মান আসবে, সেই মানটা বলো। 51.54 51.54 51.54 একক। তাহলে আমরা Q1 এর মানটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে আচ্ছা আমরা এই QS1T তে মান বসে আমরা এটা পেলাম। আমরা যদি QD1 এ বসাতাম, মান বসালে এই যে QD1, আমরা কি QD1 এর মান হচ্ছে আমাদের এটা না, এখানে বসালে P1 P2 এর মান বসালেও আমাদের এই মানটাই আসতো। হয়তো দশমিকের পরে এইখানে একটু এদিক সেদিক হতো, কিন্তু 51.54 আসতো। তখন আমাকে আবার P2 এর মানটাও বসাতে হতো। সেক্ষেত্রে হিসাব নিকাশ বেশি হতে বিদায় আমি নতুন যোগান সমীকরণে বসিয়ে ঝামেলা শেষ করে দিয়েছি। এখন আমরা P2 এর মানটা কোথায় বসাবো? P2 সমান কত ছিল আমাদের? P2 এর মান কত ছিল? 73.76 টাকা। 3.7 হ্যাঁ, QS2 SBA বসিয়ে দ্বিতীয় বাজারের পরিবর্তিত যোগান সমীকরণে বসাবো। চাহিদা সমীকরণেও বসাইতে পারিস, তবে সেক্ষেত্রে P1 P2 দুটি মানই বসাতে হবে বিদায় আমি ওই ঝামেলায় যাচ্ছি না। QS2 আমাদের নতুন যোগান সমীকরণ কত ছিল? মাইনাস 116 মাইনাস 2, তাই না? প্লাস 2 into 2 ইন্টু এখন কত বসবে? 73.76 সরাসরি মানটা বলে ফেলে, সুতরাং Q2 31.52 52 একক। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে গেছি। সুতরাং ভারসাম্য দাম P1 সমান কত? ভারসাম্য পরিমাণ Q1 সমান P1 এর মান কত ছিল আমাদের? 70 GB স্যার P1 এর মান হচ্ছে 4.42.2 হ্যাঁ 40 2.1 সাউন্ড আসতেছে। আমাদের Q2 এর মান হচ্ছে 31.52 একক। Q1 এর মান 51.54 একক। আমাদের কি ভারসাম্য দাম এবং পরিমাণ বের করতে বলেছে, নাকি পরিবর্তন বের করতে বলেছে? পরিবর্তন। পরিবর্তন। তাহলে আমাদের এই সমস্যার প্রাথমিক P1 এর মান কত ছিল আমাদেরকে বের করতে হবে।
ছোট করে আমি পাশে লিখতেছি, তুমি একটু মিউট করো, কোত্থেকে জানি সাউন্ড আসতেছে। P1 সমান কয় টাকা ছিল? অঙ্কটার ভারসাম্য দাম 40। P2 এর মান কত ছিল? 75 টাকা। Q1 কত পেয়েছিলাম? 60 একক। Q2 কত পেয়েছিলাম? 30 একক। তাহলে দেখো এখন আমি পাশে লিখে দিয়েছি। সুতরাং ভারসাম্য দামের পরিবর্তন। আমরা প্রথম পণ্যের উপর কি ট্যাক্স বসিয়েছি নাকি ভর্তুকি দিয়েছি বলো তো? প্রথম পণ্যের উপর হয়েছে। কর বসানো, তাহলে 40 টাকার জিনিস কয় টাকা হয়েছে? 42.18 টাকা। দাম বাড়ছে না কমছে? পেয়েছে। দাম বেড়েছে। ওকে। 40 টাকা দিয়ে আমরা কয়টা কিনতাম? 60 একক না? 60 একক। এখন সেই জিনিস 42.18 টাকা হওয়াতে আমরা দাম বেড়ে গেছে বিধায় কেনার পরিমাণটা কমাই দিয়েছি কিনা দেখো তো। 51.54 কমে গেছে না? ভারসাম্য পরিমাণ কি? হ্যাঁ। তাহলে ট্যাক্স বসানোর ফলে দাম বেড়ে গেছে, ভারসাম্য পরিমাণ কমে গেছে, প্রমাণিত হলো। আমরা দ্বিতীয় দ্রব্যে ভর্তুকি দিয়েছিলাম, আমাদের দ্বিতীয় দ্রব্যের দাম ছিল 75 টাকা। ভর্তুকি দেওয়ার ফলে সেই দামটা কত আসছে? 73.76। তাহলে দাম বাড়ছে না কমছে? কমছে। তাহলে আমরা জানি ভর্তুকি দিলে দাম কমে এবং সেটাই ঘটেছে। 75 টাকা দিয়ে মানুষ কিন্তু 30 একক। 75 টাকার জিনিস দাম কমে 73.76 হওয়াতে ভারসাম্য পরিমাণ 30 একক থেকে বৃদ্ধি পেয়ে 31.52 একক হয়েছে। তার মানে ট্যাক্স দেওয়ার ফলে দাম কমেছে, ভারসাম্য পরিমাণ বেড়েছে। না সরি, ট্যাক্স দেওয়ার ফলে দাম বেড়েছে, ভারসাম্য পরিমাণ কমেছে। ভর্তুকি দেওয়ার ফলে দ্বিতীয় বাজারে ভর্তুকি দেওয়ার ফলে দাম কমেছে, ভারসাম্য পরিমাণ বেড়েছে। এখন আমরা এইটাকে একটু গুছিয়ে লিখব। প্রথম বাজারে দামের পরিবর্তন। একসাথে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি পূর্বের ক্লাসের মতো। আমরা গত ক্লাসটাতেও একই কাজ করেছি। দামের পরিবর্তন ডেল P1 সমান 42.18 মাইনাস 42 মাইনাস 40, তাই না? 2.18 টাকা দাম বেড়েছে। ওকে। ভারসাম্য পরিমাণ প্রথম বাজারে পরিমাণের পরিবর্তন। ডেল Q1 সমান পরিমাণ কিভাবে 60 মাইনাস 61.54, তাই না? বিয়োগ করলে কত হয়ে যায়? কত? 8 পয়েন্ট কত হয় এটা? 8.52 8 পয়েন্ট 5 ঠিক আছে। একক এটা বেড়েছে না কমেছে? কমেছে, তাই না? কমেছে কিভাবে? কারণ আমি এই 60 থেকে এটাকে বিয়োগ করেছি, সরি এইটা বিয়োগ করেছি, কমে গেছে। প্রথম বাজারের পরিবর্তন আমরা লিখে ফেললাম, এখন দ্বিতীয় বাজারের দামের পরিবর্তন। স্যার 8.48 হবে যে 8 পয়েন্ট কত? 48 46 46। হ্যাঁ, তৃতীয় বাজারের দামের পরিবর্তন ডেল P2 সমান দাম বেড়েছে। দ্বিতীয় বাজারের ক্ষেত্রে কি ঘটেছে আমরা একটু দেখি। 75 থেকে এটা হয়েছে না, তার মানে দাম কমেছে। 75 মাইনাস 73.76 1.24 1.24 টাকা দাম কমেছে, কারণ ভর্তুকি দিয়েছে, তাই না? পরিমাণের পরিবর্তন
দ্বিতীয় বাজারে পরিমাণের পরিবর্তন। থেকে যেহেতু দিয়েছে পরিমাণ বেড়েছে তাই না? ডেল Q2 পরিমাণ কত একক বেড়েছে? 31.52 মাইনাস 23 1.5 1.52 একক বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ট্যাক্স বসানোর ফলে দাম বেড়েছে, পরিমাণ কমেছে, ভর্তুকি দেওয়ার ফলে দাম কমেছে, পরিমাণ বেড়েছে। এই হচ্ছে ফলাফল, তাই তো? জি স্যার। আমাদের একটা লাস্ট কোয়েশ্চেন ছিল, সেটা কি বলতো? নিট রাজস্ব নেট রাজস্বের পরিবর্তন। এইবার এটা একটু ভালো করে খেয়াল করবো। সরকার কয় টাকা ভর্তুকি দিয়েছিল? 2 টাকা। কোন পণ্যের উপর? প্রথম দ্রব্যের উপর না। আমাদের ভর্তুকি কি 2 টাকা ছিল না 5 টাকা ছিল? 2 টাকা। তোকে ছিল 2 টাকা। কর ছিল 5 টাকা। হ্যাঁ, প্রথম দ্রব্যের উপর 5 টাকা কর বসালে সরকারের মোট রাজস্ব সমান ট্যাক্স ইন্টু Q1। ট্যাক্স হচ্ছে 5, Q1 এর মান কত ছিল আমাদের? 60 60 একক। সমান 300 টাকা। তাহলে সরকার ট্যাক্স বাবদ কয় টাকা ইনকাম করেছে? 300 টাকা। আবার দ্বিতীয় দ্রব্যের উপর 2 টাকা। ভর্তুকি দিলে 2 টাকা ভর্তুকি দিলে সরকারের মোট ব্যয়। ভর্তুকি মানে ব্যয় না, সাবসিডি ইন্টু কোন দ্রব্য? Q2। দেখো আমি সাবসিডি দিয়েছি। সাবসিডি ছিল কত? কিউবিএসআই 2। আমার Q2 এর মান কত ছিল? ভারসাম্য পরিমাণ 30 30। 30 একক। তাহলে মোট কয় টাকা ভর্তুকি দিয়েছে? 60 টাকা। এই একটা তো ভুল হচ্ছে এখানে। তোমরা সেই ভুলটা ধরতে পারো নাই? তোমাদের তো শাস্তি দেওয়া উচিত। স্যার Q1 আর Q2 এর মান ভুল লেখছেন স্যার। হ্যাঁ, Q1 এটা কোন Q1 হবে? ট্যাক্স পরবর্তী Q1 না? ট্যাক্স প্রদানের পর এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ, এটা হচ্ছে স্বাভাবিক ভারসাম্য পরিমাণ যেটা Q1, ওটা তো না। ট্যাক্স যখন বসিয়েছে এটা কি 60 আছে? এই যে ট্যাক্স বসানোর পরে ভারসাম্য পরিমাণ কত? 51.54। এটা তো স্বাভাবিক অবস্থায় 60 একক, যখন দাম ছিল 40 টাকা। যখন আমরা ট্যাক্স বসিয়েছি দাম বেড়ে গেছে কত? 42.18। তখন ভারসাম্য পরিমাণ কত? 51.54। তার মানে এই 51.54 গুণ 5 না? জি স্যার। তো এই Q1 এর সাথে আমি একটা ট্যাক্স দিতে পারি। কি দিলে ক্লিয়ার হয়ে যাচ্ছে ট্যাক্স। বুঝতে পারছো? জি স্যার। Q1 কোন Q1? ট্যাক্স পরবর্তী Q1। যাক, ভুল হলে অনেক কিছু আবার শেখা যায়। এই মানটা কত হবে? 51.54 ছিল? হ্যাঁ, এবার গুণ করো। স্যার ভুল। হুম, 257.7 এটা হচ্ছে সরকারের মোট আয়। ঠিক ভূত। হ্যাঁ বলো। দাদা খুলতে দিন তো। হে তোমাদের সকল সাউন্ড চলে আসতেছে। ঠিক একইভাবে আমাদের এখানে একটা ছোট ভুল হয়ে গেছে। Q2 এটা কোন Q2 হবে? সাবসিডি।
ভর্তুকি দেওয়ার পরে Q2, তাই না? তাহলে ভর্তুকি দেওয়ার পরে আমার সাবসিডি Q2 এর মান কত? এই যে আমি পাশেই লিখে রাখছি। ভর্তুকি দেওয়ার পরে পরিমাণ হচ্ছে 31.52। প্রতি এককে ভর্তুকি দিয়েছে ৳2। তাহলে 31.52 তে ভর্তুকি কয় টাকা হবে বের করো? 60 60। একজন বলো 60 to 63.04 3.04 টাকা। এই হচ্ছে মোট ব্যয়। তাহলে আবার তোমরাই বলো মোট আয় হচ্ছে এত টাকা, মোট ব্যয় হচ্ছে এত টাকা। সরকারের কি রাজস্ব সরকার কি লাভে আছে না লসে আছে? লাভ লাভ নেট রাজস্ব 257.7 টাকা। রেভিনিউ কত লাভ? মাইনাস কস্ট। আর মানে রেভিনিউ, সি মানে কস্ট। তোমরা এভাবে প্রতীক দিয়েও লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। আমাদের রেভিনিউ কত ছিল? 257.7, তাই না? কস্ট কত? 63.04। তাহলে এটা কত বলো? কত আসে বিয়োগ করলে? 194.66। কত? 194.66। 6 টাকা সরকারের নেট রাজস্ব। আমাদের অঙ্ক শেষ হলো আর কি এর মাধ্যমেই। আমরা একটা সুন্দর সমাধান করেছি। আমাদেরকে একটি সমস্যা দেয়া হয়েছিল। সেই সমস্যায় প্রথমে দ্রব্যদ্বয়ের প্রকৃতি বের করতে বলা হয়েছে। এখানে দুটো পণ্য P1, P2 আমরা দেখতে পেলাম দুটি পণ্য একে অপরের পরিপূরক। 2 নাম্বারে আমাদেরকে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করতে বলা হয়েছিল। তো আমরা ভারসাম্য দাম পেয়েছিলাম ৳40, ৳75, পরিমাণ পেয়েছিলাম 60 একক, 30 একক। আমাদের 3 নাম্বার প্রশ্নে প্রথম পণ্যের উপর ৳5 ট্যাক্স বসিয়েছে, দ্বিতীয় পণ্যের উপর ৳2 ভর্তুকি দিয়েছে। তো প্রথম পণ্যের উপর ৳5 ট্যাক্স দিতে আমরা প্রথম পণ্যের যোগান সমীকরণ পরিবর্তন করেছিলাম, দ্বিতীয় বাজারের যোগান সমীকরণে পরিবর্তন করে আমরা ভারসাম্য দাম পেয়েছিলাম। প্রথম পণ্যেরটা 42.18, দ্বিতীয় পণ্যেরটা 73.76, Q1 হয়েছে 51.54, Q2 হচ্ছে 31.52। যেহেতু আমাদেরকে পরিবর্তন দেখাতে বলেছে আমরা এখানে পরিবর্তনগুলোও দেখিয়েছি। এবং ফাইনালি যেটা একটু একদম আমাদের জন্য নতুন ছিল, সরকারের নেট রাজস্ব কত, অর্থাৎ সরকারের আয় বেশি হয়েছে না ব্যয় বেশি হয়েছে। সেক্ষেত্রে আমরা মোট রাজস্ব বের করেছি ট্যাক্স ইন্টু Q1 ইন্টু ট্যাক্স। এই জায়গায় আমাদের একটা ছোট্ট ভুল হয়েছিল, সেই ভুলটা আমরা সংশোধন করে দিয়েছি। আমাদের ট্যাক্স ছিল ৳5। ট্যাক্স পরবর্তী প্রথম পণ্যের বিক্রয়ের পরিমাণ, কারণ আমরা প্রথম পণ্যের উপর ট্যাক্স বসিয়েছিলাম 51.54। এই যে এখান থেকে আমরা মোট ট্যাক্স পেয়েছি, অর্থাৎ সরকারের মোট রাজস্ব। সরকার আবার দ্বিতীয় দ্রব্যের উপর ভর্তুকি দিয়েছে ৳2, এখানে সরকারের মোট ব্যয় হয়েছে সাবসিডি ইন্টু দ্বিতীয় ট্যাক্স ভর্তুকি পরবর্তী ভারসাম্য পরিমাণ Q2 SB, সেটা হচ্ছে 31.52। অর্থাৎ ভর্তুকি দেওয়ার পর এত একক বিক্রি হয়েছে, প্রতি এককে ভর্তুকি ৳2 হলে সরকারের মোট ভর্তুকি হচ্ছে এত টাকা। দেখতে পাচ্ছি আয় এত টাকা, ভর্তুকি এত টাকা, এতে সরকার লাভে আছে, এত টাকা সরকারের লাভ হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আজকের ক্লাস রিলেটেড। স্যার রেভিনিউ হ্যাঁ, রেভিনিউ বলো। 257.7 হবে। 257.7 হবে। আপনি 5 দিছেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। 257.7 দেখতে পাচ্ছি তুমি দেশের অর্থমন্ত্রী হলে 1 পয়সাও বলতে দিবা না। 267.7 থেকে 63.04 বিয়োগ করলে 194.66 থাকে। এটা হচ্ছে সরকারের নেট রাজস্ব, অর্থাৎ সরকার টাকা জমা আছে। যদি আমাদের এই জিনিসটা বড় হতো তাহলে সরকারের ঘাটতি থাকতো আর কি, তাই না? আয়ের চেয়ে ব্যয় বেশি হলে সরকারের এটা হচ্ছে সরকারের উদ্বৃত্ত। এটাকে উদ্বৃত্ত বলা যায়। হাতে জমা আছে। যদি আমার ভর্তুকি বেশি হতো তাহলে এখানে হতো ঘাটতি। ঘাটতি থাকতো সরকারের। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করি।
তোমাদের ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন আছে? না থাকলে আমার ক্লাস শেষ করি। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।